ঘনিষ্ঠ বন্ধুকে বিয়ে করার মতো জঘন্য বিষয় এই পৃথিবীতে দুটো নেই। যাকে সারা জীবন বড় ভাইয়ের নজরে দেখে এসেছি, তাকে বিয়ে করার জন্য আজ কবুল বলতে হবে, এটা ভেবেই তো গা গুলিয়ে আসছে। আমার মা ভদ্রমহিলা এক পায়ে খাড়া হয়ে আছে লোকটার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি অটল, বিয়ে করব না এই সিদ্ধান্তে। মা বলে গিয়েছেন কাপড় পরে রেডি হয়ে যেন বসে থাকি, না হলে এই বাড়িতে আজ আমার শেষ দিন হবে। কি একটা মুসিবত, বিয়ে করলেও শেষ দিন আর না করলেও শেষ দিন। বিছানার উপরে জীবন জাঙ্কুকের বাড়ির পক্ষ থেকে আসা গ্রিন কালারের জামদানি শাড়ি রাখা। কালারটা জীবন জাঙ্কুকের পছন্দ, তাই এই কালারের শাড়ি আমাকে দেওয়া হয়েছে। কিন্তু আমি যে ভেবেছিলাম বিয়েতে লাল টুকটুকে শাড়ি পরে লাল বধূ সেজে জামাইকে নিজের রূপের আগুনে পুড়িয়ে একদম অজ্ঞান করে দেব, সেই ভাবনাটার কি হবে? কিন্তু এই জীবন জাঙ্কুকের জন্য আমাকে কি তা জলাঞ্জলি দিতে হবে? একদমই না, কখনো না, নো নেভার। আমি কিম তাইয়ং-তে, বর্তমানে এইচএসসি ক্যান্ডিডেট। এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষাই আমার নেই। আর যদি থাকতো তবু কখনো জীবন জাঙ্কুককে স্বামী বানানোর ইচ্ছে নেই। জনাব জীবন জাঙ্কুক হলেন আমার ভাইয়ের খুব কাছের বন্ধু, বলতে গেলে একে অন্যের জন্য জান প্রাণ দিয়ে দেবে টাইপের বন্ধু। কলেজ, স্কুল, এমনকি ভার্সিটি জীবনও কাটিয়েছে তারা একসাথে। জীবন জাঙ্কুকের পৈতৃক নিবাস মৌলভীবাজার হওয়ার দরুন কলেজে পড়াকালীন নিজ বাড়িতে খুব কম যেতেন। হোস্টেলে থেকেই ভার্সিটি জীবনের অন্তিম করেছেন তিনি। পদার্থ বিভাগের এ ইউনিটের তৃতীয় আসনের ছাত্র ছিলেন নাকুচু খরগোশটা। সিলেটে পড়াকালীন সময় অসময় বেড়াতে আসতেন না আমাদের বাড়িতে, একটা নির্দিষ্ট টাইমে আসতেন। যখন আমার স্কুল কলেজ ছুটি থাকতো, নানু বাড়ি বা দাদু বাড়ি বেড়াতে যেতাম, তখন আমাদের সরাসরি দেখা তেমন একটা হয়নি, দূর থেকে এক পলক দু পলক দেখা হয়েছে। আমি এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি জিনিসটা কোইন্সিডেন্ট নাকি। আমি যেদিনই বেড়াতে যেতাম সেদিনই এ বাড়িতে পদার্পণ ঘটাতো। যখন বড় হলাম তখন মনে হলো বন্ধুর বোনকে কোনো প্রকার অস্বস্তিতে না ফেলতেই উনি এখানে আসতেন না, কিন্তু আমাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করা হলো গতকাল রাতে। কি আশ্চর্য, আমার ভাইয়ের বয়স কাটায় কাটায় 30 বছর যদি হয়, ওই শালা আই মিন সম্মানিত বিগ ব্রাদার জীবন জাঙ্কুকের বয়স কত হবে? অবশ্যই কাটায় কাটায় 30। হাঁটুর বয়সী মেয়ে বিয়ে করতে আসছে ওই লোক, আমি শিওর ড্যাং ড্যাং করে নাচতেছে ওই সাদা খরগোশটা। খরগোশটার নামে বাল্য বিবাহের মামলা ঠুকে দিলে কেমন হবে? আমি মুখে নখ ঢুকিয়ে কামড়াতে কামড়াতে ভাবতে লাগলাম। পর মুহূর্তে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললাম। না, এটা কোনোভাবেই করা যাবে না, না হলে আমার মাথা আমাকে নিজের মাথায় তুলে আছাড় মারবেন। ওনার আবার জীবন জাঙ্কুকের সাথে গদগদ টাইপের সম্পর্ক। যখন আমি স্কুলে পড়াশোনা করতাম তখন আমার মায়ের ভীষণ শখ ছিল জীবন জাঙ্কুকের সাথে আমার বিবাহ সম্পন্ন করার। এখন যখন বিয়েটা নিজে নিজে হয়ে যাচ্ছে, আমার মা কখনোই তা ভাঙতে দেবে না। আমাদের সিলেটবাসীদের একটা জন্মগত রোগ আছে, বাংলাদেশের কোনো ছেলে যদি মাসিক বেতন 3-4 লাখ টাকাও হয়, তাহলে সিলেটি মা বাবারা তার সাথে বিয়ে দেবে না। বিয়ে দেবে কার সাথে জানেন? বিদেশে থাকা গ্রিন কার্ড হোল্ডার, রেস্টুরেন্টে কাজ করা, না হয় ড্রেন পরিষ্কার করা কোনো লোকের সাথে। আর যদি ভুল ক্রমেও গ্রিন হোল্ডার বিশিষ্ট লোকের নিজস্ব দু একটা রেস্টুরেন্ট, দোকান বা কোনো পারফিউমের শপ ওনার হয়, তাহলে তো সোনাই সোহাগা। লোভী লোভী, সবগুলো লোভী বাবা মা। আমার সাথেও আজ তাই হয়েছে। সারা জীবন দেখেছি পেট উঁচু বিদেশিদের সাথে ধরে ধরে কাজিনদের অমতে তাদের বিয়ে দেওয়া হচ্ছে, আজ আমাকেও বিয়ে দেওয়া হচ্ছে আমার অমতে। এদিক থেকে পরিবারের প্রতি সামান্য প্রসন্ন আমি। পেট উঁচু কোনো ছেলের সাথে আমার বিয়ে দেওয়া হয়নি, কিন্তু বয়সের দিক থেকে গুনে গুনে 12 বছরের এক বুড়োর সাথে তো বিয়ে দিচ্ছে। জীবন জাঙ্কুকের বয়সের সামনে আমি তো নিহাতি সদ্য জন্ম নেওয়া এক বাচ্চা। বিয়ের প্রস্তাব এসেছে ওনাদের থেকে 2 দিন পূর্বে। আমার পিতামাতা জীবন জাঙ্কুকের কাছ থেকে বিয়ের সম্বন্ধ পেয়ে আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনই বোধ করেনি, হ্যাঁ বলে দিয়েছে লাফিয়ে ঝাঁপিয়ে। কথা পাকাপাকি মোবাইলে সেরে ফেলেছে। এখন নাকি তারা আজ আকত করাতে আসছে, আর আমাকে জানিয়েছে গতকাল রাতে। গতকাল রাতে যখন আমাকে জানানো হলো জীবন জাঙ্কুকের ব্যাপারে বিস্তারিত, তখন আমার মাথায় হিন্দি সিনেমার মতো 3বার করে বাজ পড়লো। এই জীবনটা কোনো ড্রামা বা সিরিজের অংশ হতো তাহলে সবাই স্ক্রিনে দেখতে পেতেন আমার হাসি খুশি
মুখ কিভাবে অন্ধকারে তলিয়ে গেছিল। মুখের ভিতরে একদলা ভাত ছিল, সব বমির ঠেলায় প্লেটেই পড়ে গেছে। ওনারা সব পাকাপাকি করে আমার মত জানতে এসেছে, আবার বলেও দিয়েছে উত্তর যেন হ্যাঁ হয়। তাহলে আমার মত জানতে চাইলো কেন? বিয়ে দিয়ে এসেই জানাতো তোর বিয়ে দিয়ে দিয়েছি। জীবন জাঙ্কুক আমার স্বামী, ভাবতেই গা গোলাচ্ছে। এখনই এই অবস্থা, বিয়ের পর কি হবে? কিভাবে সংসার হবে? এই লোকের সাথে আমার বসতি হবে কিভাবে? এসব ভেবে ভেবে আমি এখনই আধমরা হয়ে যাচ্ছি। চোখের নিচে যে একটা মোটা ডার্ক সার্কেলের আস্তরণ পড়ে যাচ্ছে তা আমি আমার মনের দৃষ্টি দিয়ে অনুভব করে ফেলছি। আমার মাথায় চিন্তা ভাবনার অন্তিম হলো যখন গ্রাউন্ড ফ্লোর থেকে পরপর গাড়ি এসে ঢোকার আওয়াজ পেলাম। এরপর শব্দ করে একাধিকবার বাজানো হলো হর্নের শব্দ। এই জিওন জাঙ্কুক কি মনে করে আমি কালা, কানে কম শুনি? এত হর্ন বাজানোর মানে কি? নাকি ও প্রমাণ করতে চায় ওরা আমাদের থেকে বড় লোক? হতে পারে হঠাৎ ধনী হলে মানুষ নিজেকে মানুষ মনে করে না, মনে করে সে দুনিয়ার বাদশা। আমি এই লক্ষণ জিওন জাঙ্কুকের মধ্যে লক্ষ্য করেছি। মুখ ঝামটা মেরে নিজের উল্টাপাল্টা চিন্তা মাথার এক পাশে ফেলে রেখে ধিন টানা নানা করতে করতে স্লো মোশনে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। চোখ সরু করে পর্দার আড়াল থেকে গাড়ি হতে বের হওয়া সবাইকে লক্ষ্য করতে শুরু করলাম। জিওন জাঙ্কুককে লাস্ট যখন দেখেছিলাম ওনার বয়স ছিল 24 বছর। লাস্ট 6 বছরে ওনার টিকিটুকু দেখিনি, দেখবো কিভাবে? নিউ ইয়র্কে ছিল এজন্য। এই 6 বছরে কতটুকু চেঞ্জ হলো দেখতে আমি উৎসুক। আগে যে দুবার দু পলকের জন্য দেখেছিলাম জিওন জাঙ্কুককে, তখন উস্কো খুস্কো চুল, মুখ সবসময় গোমরা করে রাখা দেখা যেত। শার্ট কখনো ইন করে পরতো না, ট্রাউজারের সাথে ঢিলে ঢালা চেক শার্ট পরে চলে যেত গাধাটা। স্টাইল বলতে ভিতরে কিছু ছিল না, স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা হওয়ায় মনে হতো বাতাস দিলেই বাচ্চা ছেলেটা উড়ে যাবে। কিছুটা কাকতারুয়ার মতো লাগতো। এটা মনে হতেই হেসে ফেলাম সামান্য। জিওন জাঙ্কুক নাম বদলে জিওন কাকতারুয়া রাখলে বেশ ভালো হতো, তাই না? আজ থেকে আমি ওনাকে জিওন কাকতারুয়া বলেই ডাকবো। উকি ঝুঁকি মারার জন্য যে পজিশনে দাঁড়িয়েছি, যদি উল্টে পড়ি তাহলে কোমর হাত পা ভাঙবে। আমার পুরো রুম জুড়ে নতুন আত্মীয় জিওন জাঙ্কুকদের সাথে পাঠানোর জন্য সব উপহার সামগ্রী রাখা হয়েছে। উপহারের উপর উঠে এক পায়ে ভর দিয়ে নিচে নজরদারি দিচ্ছি আমি। কিন্তু এখন রাগ লাগছে, এই বেটা জিওন জাঙ্কুক গাড়ি থেকে বের হচ্ছে না কেন? আমি তো অপেক্ষায় আছি তাকে দেখার আশায়। এক পায়ে ভর দিয়ে দাঁড়াতে পা টনটন করছে ব্যথায়। আরে ভাই, বের হয়ে যা না গাড়ি থেকে। তোকে বের করার জন্য কি মিডিয়া আসবে নাকি আর্মি ফোর্স আসবে? যত সব। আমার অপেক্ষা অন্তিম করে জিওন জাঙ্কুক গাড়ি থেকে বের হলেন। গাড়ি থেকে বের হলো কই, শুধু এক পা বাহিরে বের করেছে। আমি তো শুধু রক্ত জমাট হওয়া লাল বর্ণের স্লিপার পরা একজোড়া পা দেখছি। জানালার এক কোণ থেকে চোখ রাখার কারণে চোখ সামান্য ব্যথা হচ্ছে, সাথে রাগে মাথা ফেটে যাচ্ছে। দাউ দাউ করে মগজে আগুন জ্বলছে। বের হচ্ছে না কেন গাড়ি থেকে? ওর জন্য কি কেউ অপেক্ষায় আছে নাকি? ও বের হবে আর ওকে দেখবে। নিজের মনের ভিতর হামাগুড়ি দিয়ে চলা নিজের কথায় সামান্য লজ্জা পেলাম আমি। নিজেই তো লটকে ঝুলে দেখার জন্য দাঁড়িয়ে আছি। এবার হয়তো গাড়িতে বসা জিওন জাঙ্কুকের প্রসন্ন হলো আমার উপরে। ধীরে ধীরে বের হতে দেখা গেল তাকে। আমাকে আশ্চর্যান্বিত করে দিয়ে নিজের রং রূপ মেলে ধরলেন। আমার মুখ হা হয়ে গেল। একটা লোক আমেরিকা থেকে ঘুরে এসেছে, তারপরও কিছু পরিবর্তন নেই। চিৎকার করে পৃথিবী সমগ্র বায়ুমণ্ডলকে জানিয়ে দিতে ইচ্ছে হলো, এই জিওন জাঙ্কুক একটু পরিবর্তন হয়নি, এক ফোঁটাও না। আমার প্রথমেই বোঝা উচিত ছিল যে স্লিপার পরে বিয়ে করতে আসে সে আবার কিভাবে ফর্মাল লুকে আসবে। যাই হোক, আমার তাতে কি, যা ইচ্ছে করুক গিয়ে। 7-8 বছরের পূর্বে সেই বিখ্যাত কালো ট্রাউজার আর গ্রে কালারের ঢিলে ঢালা টি শার্ট পরে আসছে আমাকে এই কিমতেই ওকে বিয়ে করতে। চুলে একটু তেল পানি দেয়নি, দেখেই মনে হচ্ছে গত 1 মাস পানির ধারে কাছে যায়নি এই লোক। আমার মাথায় তখন এঁটে গেল একটা কথা, জিওন জাঙ্কুক নামের লোকটা আস্ত একটা খরগোশ, আস্ত অপরিষ্কার, আস্ত নোংরা।
আমাকে ড্রয়িং রুম থেকে চতুর্থবারের মতো ডাকা হলো যাওয়ার জন্য। তারপরও আমি গেলাম না, জবাবও দিলাম না। আমার অমতে আমাকে বিয়ে দিতে চায়। তারা কি ভুলে গেছে আমি কে? আমি হলাম কিম তেই হোং। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে গার্লস বয়েজ স্কুলে পড়াতে পারলেও বিয়ে দিতে পারবে না। প্রয়োজন হলে আমি হাদিস শোনাবো। হাদিসের কথা মাথায় আসতেই আমি চুটকি বাজালাম। বিছানার উপর অবহেলায় ফেলে রাখা মোবাইলটা হাতে নিয়ে মাইক্রোফোন পুরো রুমে খুঁজলাম। মাইক্রোফোন হাতে পেতেই মোবাইল চেপে ধরলাম মাইকের সামনে। হুজুর বলছেন, ইসলামী শরীয়তের মতে মেয়ের অমতে তারা বিয়ে দিলে সেই বিয়ে কার্যকর হবে না। কোনো দিনদার মানুষ মেয়ের অমতে বিয়ে দিতে পারে না। ওয়াজ লাউড স্পিকারে দিয়ে নিজেও চিৎকার দিলাম, সহমত হুজুর, আমি আপনার কথায় সহমত পোষণ করছি। দুধটা পায়ে আমার রুমের কাছে কারো আসার শব্দ পেলাম। আমি জানি এটা আমার মা, নিশ্চয়ই উত্তম মধ্যম দিতে আসছে আমাকে। তাই দরজা খোলার শব্দ হতেই আমি পিছু ফিরে তাকালাম। ভেটকানি মেরে যেই না কিছু বলতে নিলাম, অমনি আমার ভেটকানো ফুসে উড়ে গেল। ভোতা মুখ নিয়ে সামনে চেয়ে রইলাম। দরজার সামনে দাঁড়ানো মানুষটার শরীর থেকে বের হওয়া চন্দর কাঠের ঘ্রাণে পুরো রুম মম করে উঠেছে। নাকের প্রত্যেকটি ইন্দ্রে ইন্দ্রে তা পৌঁছে গেল নিমিষে। নাক উঁচু করে শ্বাস ফেলার পূর্বেই আমার কানে গমগমে স্বর ভেসে এলো, আমাকে বিয়ে করে নাও। আমার চোখ দুটো সরু হয়ে আসলো। অর্ডার দিচ্ছে নাকি আমাকে? কোন দুঃখে ওনার মতো বুড়োকে আমি বিয়ে করব? আশ্চর্য! আমি যদি বলি বিয়ের জন্য ছেলে লাইন ধরতে, তাহলে হাজারো পুরুষের লাইন ধরে যাবে বাড়ির সামনে। হুদাই একটা মিথ্যে কথা বললাম। জীবনেও একটা ছেলে ধারে কাছে আসেনি। আসবে কিভাবে? আমার ষাঁড়ের মতো ভাই জন্মের পর থেকে আমাকে বগলের নিচে ঢুকিয়ে বাচ্চাদের মতো ওলে ওলে করে রাস্তা দিয়ে চলতো। পাত্তা দিবে কেডা আমায়? আর আমার জন্য কেই বা ধরবে লাইন? ফ্যান্টাসির একটি লিমিট থাকা দরকার। নিজের চিন্তাধারা এক পাশে ফেলে এক মুহূর্তেই জীবন জাঙ্কুকের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলাম। লোকটা আমার ভাবনার ভেতরে ভাবলেশহীনভাবে হেঁটে এসে বিছানায় বসেছে। চোখে মুখে রাজ্যের গম্ভীরতা আটাও না। মনে হচ্ছে এই রুম আমার না, ওনার। কিভাবে পায়ের উপরে পা তুলে বসেছে, খাটাস, গোছল করে না, আর স্টাইল কত! ইচ্ছে করছে বলতে, ভাই বেডটা আমার, আপনার না। তবুও ভদ্রতার খাতিরে মুখে জিজ্ঞাসা করলাম, আপনাকে বিয়ে করলে আমার কি লাভ? আমার কথায় উনি কিছুটা থমকালেন। গোল গোল চোখে চেয়ে ঠোঁট উঠছিয়ে মৃদু হাসলেন। আমি চোখ কুঁচকে তাকাতেই তা মিলিয়ে গেল। মুখের ভাবগতি দেখে বোঝা যাচ্ছে আমার কাছ থেকে এমন প্রশ্ন আশা করেননি তিনি। কয়েক পল অতিবাহিত হওয়ার পর জীবন জাঙ্কুক নিজের ঠোঁটের উপরে হাত বুলিয়ে মিচকে শয়তানের মতো হেসে নিল। তারপরে বলে উঠলেন, ইউ ওয়ান্ট বেনিফিট লিটল গার্ল? ওকে, তোমার কি লাভ? করে ভাবার ভান করে ঠোঁটে হাত রাখলেন। আবার কিছুক্ষণ অতিবাহিত হলো শীতলতার সহিত। আমি শান্ত ভঙ্গিতে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছি ওনার উত্তরের জন্য। উনি চিন্তা ভাবনা শেষ করে বললেন, এখন বিয়ে করে নাও আমাকে। বিয়ের পড়ানো শেষ হতেই আমি তোমাকে তোমার কি লাভ তা জানিয়ে দেব। এগ্রি? তীরের মতো এক ভুরু উঁচু করে নিজের হাউকাউ করে বলা কথা শেষ করলেন। মুখ চোখ দেখে উপলব্ধি হলো মিথ্যে বলছেন না। তারপরও সতর্কতা অবলম্বন করতে বললাম, আপনি যে বিয়ের শেষে জানাবেন আমার লাভ, তার প্রমাণ কি? জীবন জাগক নামক ষাঁড়টা চোখ কুঁচকে হাসলো। বুড়ো জোড়া ভাঁজ করে ফেলে বলল, আমি মিথ্যে বলছি না, ইউ ক্যান ট্রাস্ট মি। তবু আমি বিশ্বাস করতে পারলাম না। মনে সন্দেহ বীজ থাকা সত্ত্বেও নিজেকে বুঝ দিলাম ঠকবো না। তাই মেনে নিলাম ওনার কথা। বললাম, ওকে, ট্রাস্ট করলাম। জীবন জাঙ্কুক তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে চলো এবার বিয়ে করে নিই। উনি দ্রুত পা আগালেন সামনে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম নিজ জায়গায়। হয়তো সামনে থেকে তা বুঝতে পারলেন, তাই বাড়ানো পা দুটো আবারও পিছিয়ে এনে আমার সম্মুখে দাঁড়ালেন। নির্জীব অন্তর্ভেদ চোখ দিয়ে আমাকে দেখে নিয়ে শুধালেন, সমস্যা কি? আসছো না কেন? নাকি আবারও কোনো শর্ত দেবে আমায়? বুড়ো সামান্য উপরে তুললেন, মুখ বাঁকিয়ে ঝুঁকে আসলেন আমার সামনাসামনি। চোখের ইশারায় বলতে বললেন আমার সমস্যার কথা। আমি দ্বিধাভরা কণ্ঠে বললাম, আমাদের এজ ডিফারেন্স
অনেক বেশি। কথাটা শুনে উনি হেসে উঠলেন হু হু করে। মনে হলো আমি কোনো মজার কথা বলছি। বুড়োদাই উঁচিয়ে প্রশ্ন ছুঁলেন, এটা কোনো সমস্যা? আমিও সমানভাবে ভুরু উঁচিয়ে জানতে চাইলাম, তাহলে আপনি বলতে চাইছেন এটা কোনো সমস্যা না? উনি দুপাশে মাথা নাড়লেন, বললেন, লেট মি ক্লিয়ার লিটল ক্রিটি। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে নিজের ঠোঁট কামড়ে কিছু ভাবলেন। তারপর হাত দিয়ে আলগোছে চুল পিছনে ঠেলে দিয়ে বললেন, শোনো, এজ ডিফারেন্স কোনো সমস্যা না। স্বামীর বয়স বেশি হলে স্ত্রীকে ভালো বুঝে স্বামীরা, লাইক আমি। আমাকেই দেখো, আমি তোমার সকল মতিগতি সম্পর্কে অবগত। এখন যদি আমার এজ 22 আর 23 হতো, আমি তোমার মনোভাবে কি তার সম্পর্কে জানতেই পারতাম না। সেম এইজের আশেপাশের মানুষরা জিদ্দি বেশি হয়। এখন তুমি রাগ করলে আমি ভাঙানোর চেষ্টা করব। যদি না মানো তাহলে গিফট দেব। তুমি যদি চাও আমি কান ধরে উঠবস করব। আর এতেও যদি তোমার রাগ না কমে তাহলে আমি তোমার পায়ে ধরব। কিন্তু আমি তোমার বয়সী হলে তোমার কর্মকাণ্ডে রাগ করে একই সাথে বসে থাকতাম। আমি চাইবো তুমি আমার কাছে এসে আগে ক্ষমা চাও তোমার কাজের জন্য। তাই স্বামী স্ত্রী এমন ছোটখাটো এজ ডিফারেন্স থাকলে কোনো সমস্যা নেই, ইটস ওকে। আর কোনো প্রশ্নতে আমি দুপাশে মাথা দোলালাম। এবার উনি আমার সামনে হাত বাড়িয়ে দিয়ে জেন্টলম্যানের মতো বললেন, তুমি আগে বের হও, আমি আসছি তোমার পিছু পিছু। আমি মন্ত্রমুগ্ধের ন্যায় আলু পটল কুমড়ো এসব বুঝে মাথা দুলিয়ে এগিয়ে গেলাম। এই জিয়ন জাংকুক যে একজন ম্যানিপুলেট পারসন সেটা আমি ভুলেই গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে আওড়ালাম নিজ মনে, 30 বছরের বুড়োকে এখন বিয়ে করতে হবে? জিয়ন জাংকুক হয়তো শুনে ফেললো। পিছু হতে ওনার গলার আওয়াজ ভেসে এলো, +1 ইয়ার। আই এম 31, নট 30। আই এম নট ওল্ড, স্টিল ইয়াং। আমি চোখ উল্টে সিঁড়ি বেয়ে নেমে গেলাম। ড্রয়িং রুম জুড়ে বসা সকলের উদ্দেশ্যে সালাম ঠুকতেই সালামের উত্তর ভেসে এলো। এরপর একটার পর একটা প্রশ্নের বাণ একে একে ছড়ে দিলেন। সবার একই প্রশ্ন, আমি রাজি হলাম কিভাবে বিয়েতে? আমাকে মানিয়ে নিয়ে আসলেন কিভাবে জিয়ন জাংকুক? উনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বসে থাকা ইমামকে বললেন, বিয়ে পড়ানো শুরু করুন পাত্রীর মত পরিবর্তন করার আগে। আমার থুতনি গলায় থেকে গেল। নাক চূড়ায় তুলে ভাবতে বসলাম, আমি তো লাভ জানতে এসেছি বিয়ে করতে। বিয়ে করলেই তো লাভ সম্পর্কে জানবো, তাহলে না করব কেন? এর মধ্যেই মৌলভী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। জিয়ন জাংকুকের বাবার নাম, মায়ের নাম, গ্রাম, ঠিকানা, সদর উল্লেখ করা শেষ করে নগদ 7,77,777 টাকা দেনমোহর ধার্য করে, তুমি যদি এ বিয়েতে রাজি থাকো তাহলে বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। লাভটা জানার জন্য আমি ওদের আগ্রহে বসেছিলাম। তাই মৌলবীর প্রথমবার কবুল বলাতে আমি একসাথে 3বার বলে দিলাম, যাতে সময় নষ্ট না হয়। যত তাড়াতাড়ি বিয়ে হবে তত তাড়াতাড়ি তো লাভের ব্যাপারে জানতে পারবো। মুখে হাসি ঝুলিয়ে ফটাফট বলে ফেললাম, আলহামদুলিল্লাহ কবুল কবুল কবুল। মৌলবীর বাচ্চা আমাকে আবারও জিজ্ঞাসা করলেন, আপনি ওনাকে স্বামী রূপে গ্রহণ করেছেন? আমার মুখ ফসকে বেরিয়ে আসলো, তো এখানে ঘাস কাটতে এসেছি নাকি? ওনাকে তো স্বামী রূপেই গ্রহণ করতে আসছি, তাই না? আমার প্রশ্নে জিয়ন জাংকুক শুধু ট্রাউজারের পকেটে হাত ঢুকে আরাম করে মাথা দোলালেন। মুখে চুইংগাম চিবাতে চিবাতে একই সুরে বললেন, ঠিক ঠিক। আমার এত বিয়ের তারা দেখে বাড়ির প্রতিটা মানুষ অবাক হয়ে শুধু আমায় দেখছে। তবুও তা পাত্তা না দিয়ে গলার আওয়াজ উঁচিয়ে বললাম, আমি জিয়ন জাংকুককে নিজের স্বামী রূপে গ্রহণ করেছি। জিয়ন জাংকুক সবাইকে জিজ্ঞাসা করলেন, সবাই শুনেছেন তো? সবাই মাথা দোলালো। এরপর জিয়ন জাংকুকের পালা আসলো। মৌলভী সাহেব কবুল বলতে বললে জিয়ন জাংকুক ধীরে সুস্থে বললেন, আলহামদুলিল্লাহ কবুল। মৌলভী বললেন, এই বিয়েতে রাজি থাকলে বলো বাবা কবুল 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 কবুল। জিয়ন জাংকুকের স্বীকারোক্তি শেষে 2 হাত তুলে সবাই আমাদের জন্য দোয়া করে আমিন বললেন। আমি জিয়ন জাংকুককে এবার জিজ্ঞাসা করলাম, বিয়ে তো হয়ে গেছে, এবার বলুন তো আমার লাভটা কি? জিয়ন জাংকুক আমার মাথায় যেন বাজ ফেলে দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠলেন, বিয়ে পড়ানো শেষ, তাই এখন লাভ লস আর না জানলেও চলবে। চলো লিটল গার্ল, বাড়ি চলো। বাপের বাড়ি আর কতদিন থাকবে? 18 বছর 2 দিন যাবত এখানে থাকছো, এত দীর্ঘদিন কেউ
কেউ বাপের বাড়ি থাকে? তোমার স্বামীর ঘর তোমার অপেক্ষায়। চলো চলো, আমাকে বোকা বানিয়ে বিয়ে করে নিয়ে এখন নিজের বাড়ি চলে যাবে? কোনোভাবেই আমি যাব না ওই জিওন জাঙ্কুকের বাড়িতে। প্রয়োজন হলে ফাঁস লাগাবো। এভাবে বোকা বানানো, দুঃখে আমার চোখে পানি জমলো। টলটলে চোখ নিয়ে গলায় ফাঁস লাগানোর চিন্তা ভাবনা করলাম। তখন জিওন জাঙ্কুক পেছন থেকে বলে উঠল, ইস, ফ্যানটার জন্য দুঃখ হচ্ছে, উল্টো তুমি বেঁচে যাবে। আর বেচারা সিলিং ফ্যানটা সিলিং থেকে খুলে গিয়ে ব্যথা পাবে। এর চেয়ে ভালো আমাদের বাড়িতে চলো। আমাদের বাসার দোতলা থেকে লাফ দিলে আমার মনে হয় তুমি মরে যাবে। কোনো পেরেশানি হবে না তোমার। আমি চোখের পানি হাত দিয়ে পুছে শুধালাম, সত্যি? অবশ্যই সত্যি। বিশ্বাস না হলে আমার সাথে চলো, এক্ষুনি গিয়ে দেখিয়ে আসবো। আমাকে দ্বিতীয়বারের মতো বোকা বানিয়ে বকল দাবা করে নিয়ে চললেন জিওন জাঙ্কুক নিজের বাড়ির দিকে। পকেট থেকে কালো রঙের সানগ্লাস বের করে চোখে আটতে ফিসফিস করে কিছু একটা আওড়ালেন। আমি তো শুনলাম না। ফ্রন্ট সিটে বসতে গাড়ি স্টার্ট করলেন তিনি। কিমবারের গেট পেরিয়ে গাড়িটা বের হতেই দেয়ালে দেয়ালে জিওন জাঙ্কুকের বলা শেষ কথাটুকু ফিসফিসে প্রতিধ্বনিত হলো, আবারও বোকা বানিয়ে ফেললাম তোমাকে লিটল গার্ল। এত বোকা কেন তুমি? তুমি হলে আমার বোকা প্রিয়তমা। জিওন জাঙ্কুকের বোকা প্রিয়তমা কিমতেয়ং। জাঙ্কুক দরজা ঠেলে নিজের রুমে ঢুকেই দেখে ফুলে সজ্জিত খাটে তে ঘোমটা ফেলে হাতে ছুরি নিয়ে জাঙ্কুকের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। তা দেখে জাঙ্কুক মুখে বাঁকা হাসি দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার লিটল গার্ল, তুমি ছুরি দিয়ে কি করছো? একদম সামনে আগাবেন না। আপনি আমাকে বোকা বানিয়ে বিয়ে করে আপনাদের বাড়ি নিয়ে এসে বাসর ঘর পর্যন্ত চলে এসেছেন। আমার সামনে আসলে এটা দিয়ে আপনাকে কিন্তু মেরে দেব। আমাকে আপনি আর বোকা বানাতে পারবেন না। কই আমি তোমাকে বোকা বানালাম? আমি তো তোমাকে সত্যি কথাই বলেছি। কি সত্যি বলেছেন? হ্যাঁ, কি সত্যি বলেছেন শুনি? আপনি বলেছেন বিয়ে করলে আমার লাভ আছে, কিন্তু কি লাভ আছে তাই তো এখন পর্যন্ত বললেন না। তখন বললেন লাভ লস হিসাব করে, এখন আর কি লাভ? আর বোকা, আচ্ছা তুমি বলো তো, 2 থেকে 3 হলে লাভ না লস? 2 থেকে 3 হলে তো লাভই হবে। তাহলে আমরা যদি আজকে থেকে প্রসেসিং শুরু করি তাহলে তো 2 থেকে 3ই হয়ে যাবে। মানে মানে লিটল গার্ল, তুমি যদি 2 থেকে 3 হতে চাও, শুধু আমার সাথে কোঅপারেট করো। তোমার এই বুড়ো বর তোমাকে একটু কষ্ট দেবে না। আই প্রমিস, আই ক্যান বি জেন্টাল। শুধু আমার কথা মতো চলো, আর তোমার লাভ আমি তোমাকে এনে দেব। কথাটি বলে জাঙ্কুক দেখে নিজের করে আঁকড়ে নিল। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot. I'm the one who's hot, doing something unholy. He's সো বাটারফ্লাই, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।